বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেতা, সে একজন বিখ্যাত পরিচালকের আউটডোর শুটিং এর জন্য এক জায়গায় গিয়েছে। তো তার ভাষ্য অনুযায়ী এই কথাগুলো আসলে তিনি কিছু বাস্তব বিষয় নিয়ে তুলে ধরেছেন। সেটা হলো, উনি যেটা লিখেছেন যে বাংলাদেশের একজন নামকরা পরিচালকের আউটডোর শুটিং এ আমাকে একবার যশোর জেলার নদী নালায় ঘেরা অপূর্ব একটি গ্রামে গিয়ে কয়েকদিন থাকতে হয়েছিল। গ্রামটি ছিল ভারতীয় সীমান্তবর্তী এবং নিম্নবর্ণের তফসিলি হিন্দু অধ্যুষিত অঞ্চল। এখানে নিম্নবর্ণের হিন্দুরা বাস করলেও সকলেই ছিলেন উচ্চ শিক্ষিত। ওরা রসিকতা করে বলতেন এই গ্রামের ভিখারিও এমএ পাস। সত্যিই তাই। গ্রামটির ঐতিহ্য শিক্ষার দীর্ঘদিনের। ওই গ্রামে একটি কলেজ আছে যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সে সময়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখোপাধ্যায়। তো তাদের আউটডোর শুটিং টিমে নায়ক নায়িকা সকলেই ছিল এবং সকলে থাকার মতন সুব্যবস্থা করাও হয়েছিল। তো উনি যেটা বলছেন যে ওখানে গিয়ে লক্ষ্য করলাম নামকরা চলচ্চিত্র অভিনেতার চাইতে টিভি অভিনেতা হিসেবে আমার পরিচিতি যেন বেশি। ওই গ্রামে সিনেমা হল ছিল কিনা জানি না, তবে প্রায় প্রতিটা বাড়িতেই যে টিভি ছিল সেটা পরে টের পেয়েছিলাম। হয়তো সে কারণেই গ্রামবাসী আমাকে দেখার জন্য ভিড় জমাতে লাগলো। কিছুক্ষণ পরে ডিরেক্টর সাহেব অল্প বয়সী এক তরুণকে সাথে নিয়ে এসে বললেন, আরিফ ভাই, এখানে আমাদের সাথে আপনার থাকা হবে না। জিজ্ঞেস করলাম কেন? উনি হেসে বললেন, আপনি তো এলাকার হিরো, দেখছেন না ভক্তদের ভিড়, এই কুঁড়ে ঘরে কি আপনার ভক্তরা থাকতে দেবে আপনাকে? এই ছেলেটি এসেছে তাদের বাড়িতে আপনাকে রাখার বায়না নিয়ে, আমি যেতে চাইলাম না। ডিরেক্টর সাহেব বললেন, ছেলেটির পিতা এখানকার স্কুলের হেডমাস্টার, খুবই সম্ভ্রান্ত এবং সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি। আপনি তার খুব পছন্দের মানুষ। এই দেখুন চিঠি লিখছে এবং ছেলেটিকে পাঠিয়েছে, যান, ওখানে ভালো লাগবে আপনার। ছেলেটির অনুরোধ এবং ডিরেক্টরের সাহেবের নির্দেশে গিয়ে উঠলাম হেডমাস্টারের সাহেবের বাড়িতে। হেডমাস্টার সাহেব ছিলেন হিন্দু শিডিউল কাস্টভুক্ত এবং বাংলাদেশ শিডিউল কাস্ট হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় একজন ব্যক্তি। অনেকখানি জায়গা নিয়ে মাটির উপরে বেশ চারকোনা বড় বড় টিনের ঘর, সামনে আম, কাঁঠাল, আতা, বেল, জাম গাছের ছায়া ঘেরা একখণ্ড প্রশস্ত উঠান, পরিষ্কার লেপামোছা ছবির মতো বাড়িটা। হেডমাস্টার সাহেব, তার স্ত্রী আর দুই ছেলে, এক ছেলে বিদেশে পড়ছে, সাথে এক কলেজ পড়ুয়া ছেলে নিয়ে তিনি এই বাড়িতে বাস করেন। এরা সকলেই অমায়িক, মিশুক এবং দিল খোলা মানুষ। বাড়িতে আসার সাথে সাথে সকলে যেন আপন মানুষ হয়ে গেলেন। শুটিং এর অবসরকালীন সময়টাও ওনাদের সঙ্গে এবং গ্রামের অন্যান্য মানুষের সাথে আলাপচারিতা, গানে গল্পে বেশ আনন্দেই সময় কাটাতে লাগলো। একদিন হঠাৎ শুটিং থেকে ফিরে দেখি হেডমাস্টার সাহেবের উঠোনে বেশ কিছু মানুষ জড়ো হয়েছে। তাদের মধ্যে কিছু আগন্তুক যাদের হাতে ছিল পোস্টার আর লিফলেট। আমাকে দেখে হেডমাস্টার সাহেব বললেন, আপনিও আসুন। এখানে বলে রাখি, গ্রামটি ভারতীয় সীমান্তবর্তী হয় এখানে মানুষ পাসপোর্ট ভিসা ছাড়াই এপার ওপার যাওয়া আসা করতে পারত, যে কারণে এই গ্রামে স্বাধীন বঙ্গভূমি নামক বিচ্ছিন্নতাবাদীদের বেশ তৎপরতা ছিল। আমি দেখলাম বাইরে থেকে আসা আগন্তুকরা তাদের লিফলেট এবং প্রচার পুস্তিকা বিতরণ করার পর বোঝাতে লাগলো কেন তারা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে, অর্থাৎ বরিশাল, খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা, দিনাজপুর নিয়ে স্বাধীন বঙ্গভূমি নামক হিন্দু রাজ্য গড়ে তুলতে চায়। আমি ওখানে গিয়ে একটু ঘাবড়ে গিয়েছিলাম। যাই হোক, আগন্তুকদের দীর্ঘ বক্তব্য শেষ হওয়ার পর তারা হেডমাস্টার সাহেবের মতামত জানতে চাইলেন। হেডমাস্টার সাহেব বললেন, আমার মতামত নয়, কিন্তু প্রশ্ন আছে আপনাদের কাছে, করতে পারি? তারা বলল, অবশ্যই করুন। হেডমাস্টার সাহেব বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, আপনাদের কথিত বঙ্গভূমি সাথে কি পশ্চিমবঙ্গের স্বাধীনতাও যুক্ত আছে, নাকি বাংলাদেশের কিছু অঞ্চল বিচ্ছিন্ন করে ভারত ভুক্তির কথা ভাবছেন? বঙ্গভূমির বক্তারা একটু হতচকিত হয়ে গেলেন। বললেন, পূর্ব বাংলা থেকে বাড়ি ঘরে ফেলে যারা পশ্চিমবঙ্গে চলে যেতে বাধ্য হয়েছে তাদের বসবাসের জন্য বাংলাদেশ থেকে কিছু অঞ্চল কেটে নিয়ে আমরা স্বাধীন বঙ্গভূমি রাজ্য গঠন করতে চাই। হেডমাস্টার সাহেব বললেন, আমি দেখতে পাচ্ছি 1947 সালে স্বাধীন হিন্দুবঙ্গ চাওয়ার কারণে বিশাল পশ্চিমবঙ্গ রাজ্য আজ আর্য ভারতের হাতে বন্দী হয়ে আছে। আপনারা কি মনে করেন আপনাদের ক্ষুদ্র দুর্বল স্বাধীন বঙ্গভূমি রাজ্য স্বাধীন অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবে?
ভারতের থাবা থেকে বর্তমানে বাংলাদেশ রাজ্যটি যখন স্বাধীনতা রক্ষা করতে হিমশিম খাচ্ছে, তখন আপনাদের ক্ষুদ্র রাজ্য স্বাধীন বঙ্গভূমি স্বাধীন থাকতে পারবে কি? কি করে পারবে? আমার পরের প্রশ্ন, জন্মলগ্ন থেকেই ভারতবর্ষের জনসংখ্যার মাত্র 3 ভাগ ব্রাহ্মণ, মানে হিন্দুদের 3 ভাগ ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণদের হাতে ভারত শাসিত হয়ে আসছে। ভারতের প্রধানমন্ত্রী হতে হলে তাকে ব্রাহ্মণ হতেই হবে, এ যেন এক অলিখিত বিধান। ভারতের নিম্ন বর্ণের হিন্দুদের কোনো মর্যাদা নেই। বর্তমান বাংলাদেশের আমরা অধিকাংশ হিন্দু নিম্ন বর্ণ তফসিলি সম্প্রদায়ভুক্ত হিন্দু বসবাস করি। তাদের টেনে নিয়ে ভারতের সাথে জুড়ে দিলে পুনরায় তারা ভারতীয় ব্রাহ্মণদের দাস হয়ে পড়বে নাকি? যতদূর জানি আপনারা তো দাস এবং মালাকার শ্রেণীভুক্ত নিম্ন বর্ণের হিন্দু। ভারতীয় আইনে আপনাদের জন্য কি সুযোগ সুবিধা রাখা হয়েছে আমাদের একটু বলতে পারবেন কি? এখানে মনে রাখতে হবে, আমরা একটা ঘটনা জানি, সেটা হলো তোমার মরিচঝাপিতে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যাওয়া হিন্দুরা তাদের ওখানে পুনর্বাসন করেছিল বা বলেছিল তাদের জায়গা দিবে। তারা কলকাতা নানান জায়গা থেকে, রেল স্টেশন থেকে, নানান বস্তি থেকে মরিচঝাপিতে আশ্রয় নেওয়ার জন্য যায় এবং সেখানে কিন্তু 80-র দশকে ভারতীয় সেনাবাহিনী এবং প্রশাসন এবং সাধারণ যারা আছে মানুষ আছে, তারা সেখানে একটা গণহত্যা চালায়। ওইখানে হাজার হাজার হিন্দু ধর্মের মানুষ মারা যায় যারা নিম্ন শ্রেণীর ভুক্ত, এবং তাদের মারে কিন্তু এই হিন্দুরাই। এরপরে উনি বললেন, দেখুন আমার বয়স হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে এখানে উপস্থিত সকলের জন্য কয়েকটা কথা বলি। বাংলাদেশের এই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে আদিকাল থেকে নিম্ন বর্ণের হিন্দু অর্থাৎ জেলে, মাঝি, কামার, কুমোর, সুতোর, লোহার, চামার, ধোপা, রজক, প্রামাণিক, রাজবংশী, কেওট, মালাকার, দাস প্রভৃতি নমশূদ্র শ্রেণীর অধিবাস। ভারত যাদের তফসিলি ব্যাখ্যা দিয়েছে, সেই নিম্ন শ্রেণীর তফসিলি সম্প্রদায়ের হিন্দুরাই এখানে শতকরা 95 জন। তার মানে বাংলাদেশে যে হিন্দু আছে তার 95 জন হলো নিম্ন বর্ণের, নিম্ন গোত্রের, যাদের ভারত কোনো ধরনের, ভারতের ব্রাহ্মণ্যবাদীরা কোনো ধরনের সুযোগ সুবিধা দিতে চায় না। বাংলাদেশে জাতপাতের বিভেদ না থাকায় এই নিম্ন বর্ণের যে হিন্দুরা এখানকার সংখ্যাগুরু মুসলমানদের সাথে দীর্ঘদিন ধরে সমমর্যাদা নিয়ে বসবাস করে আসছে। যেমন ধরুন, আমি নিজে একজন তফসিলি সম্প্রদায়ের হিন্দু হয়েও এখানে স্কুলের হেডমাস্টার। আমার কাছে উচ্চ বর্ণের হিন্দু মুসলমান উভয়ই পাঠ নিচ্ছে, কেউ অসম্মানের দৃষ্টিতে তাকাচ্ছে না। তাছাড়া আমার এক ছেলে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে গেছে, সেক্ষেত্রেও যার ধর্মের বর্ণের প্রশ্ন ওঠেনি। আপনারাই বলুন, নিম্ন বর্ণের হিন্দুদের জন্য বিশাল ভারতে এই সুযোগ কি আছে? আমাকে 1 মিনিট সময় দেন, বলে তিনি রুমে গিয়ে কয়েকটা পুরনো খবরের কাগজ বের করে এনে বলতে লাগলেন, আপনাদের সবার অবগতির জন্য একটি ভারতীয় পত্রিকা থেকেই কয়েকটি বিষয় তুলে ধরতে চাই। নয়াদিল্লি থেকে এএফপি পরিবেশিত এক খবরের উদ্ধৃতি তুলে তিনি বললেন, গত 23/8/97 তারিখে, মানে 97 সালে এএফপি জানাচ্ছে যে সেখানে নিম্ন বর্ণের হিন্দু সরকার গঠন হয়েছে। যে উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুদের মন্দিরে প্রবেশ করতে দেয়নি। সুবর্ণ জয়ন্তী পালনের মুহূর্তে এই ঘটনা ঘটে। হেডমাস্টার সাহেব বলতে লাগলেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের ব্রাহ্মণদের সংখ্যা 3% মাত্র, অথচ ভারতের রাজনীতি, আমলাতন্ত্র, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ব্রাহ্মণদের সংখ্যা 85%। ব্রাহ্মণ ছাড়া হিন্দু জাতের আরো কয়েকটা উঁচু বর্ণের মানুষ একত্রিত করলেও তাদের সংখ্যা 15%-এর বেশি হবে না। এই 15% মানুষই শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের 85% নিম্ন বর্ণের হিন্দু সম্প্রদায়ের উপর শোষণ, শাসন, অত্যাচার চালিয়ে আসছে। ভারতের নিম্ন বর্ণের হিন্দুরা সেখানে পশুর চেয়ে অধম জীবন যাপন করে। তাদের শিক্ষা নেই, চাকরি নেই, কোনো ব্যবসা নেই। তারা কুয়োর জল আনতে পারে না, দোকানে বসে চা খেতে পারে না, এমনকি কোথাও কোথাও নারকেলের মালা বুকে ঝুলিয়ে পথ চলতে হাঁটতে হয়, যাতে তাদের থুতু পড়ে পথ অপবিত্র না হয়ে যায়। ভারতের নিম্নবর্ণের হিন্দুরা হিন্দু ব্রাহ্মণ এবং উচ্চ বর্ণের হিন্দুদের হাতে অস্পর্শ নামে যে অমানবিক সামাজিক বৈষম্য, অসম্মান এবং পীড়নের শিকার হন, পৃথিবীর কোনো দেশ, সমাজ, এমনকি ইউরোপে কৃতদাস প্রথা আমলেও তেমন অমানবিক নির্যাতনের নজির পাওয়া যাবে না। এই কিছুদিন আগে পুনার গোখলে ইনস্টিটিউট মহারাষ্ট্রের 8টি জেলার উপরে এক সমীক্ষা চালিয়ে জানতে পেরেছিল যে সেখানে 90%
অস্পর্শ পরিবারকে গ্রামের সীমানার বাইরে নারকীয় পরিবেশে থাকতে বাধ্য করা হয়। এই অস্পর্শদের জন্য মাত্র 50% মানুষের টিউবওয়েল কলের জলের ব্যবস্থা আছে, বাকিরা অন্যদের টিউবওয়েলের কাছে পর্যন্ত যেতে পারে না। বলুন তো, এই একবিংশ শতাব্দীর সভ্যতা? আপনারা অনেকেই হয়তো ভারতের মন্ডল কমিশনের কথা জানেন। ভারতের তফসিলি শ্রেণীভুক্ত নিম্ন বর্ণের হিন্দুদের সামান্য কিছু সুযোগ সুবিধা দানের সুপারিশ করে এই মন্ডল কমিশন 1980 সালে এক রিপোর্ট ভারত সরকারের কাছে পাঠিয়েছিল। ব্রাহ্মণরা সেই সামান্য সুযোগ সুবিধাগুলো কার্যকর হতে দেয়নি। 1990 সালে ভিপি সিং সরকার মন্ডল কমিশন রিপোর্ট মেনে নেওয়ার ফলে ব্রাহ্মণ্যবাদীরা ভিপি সিং সরকারের পতন ঘটিয়ে ছাড়ে। মন্ডল কমিশন রিপোর্টের বিরুদ্ধে ব্রাহ্মণরা আদালতে মামলা পর্যন্ত করেছিল। সুপ্রিম কোর্ট মন্ডল কমিশনের পক্ষে রায় দেওয়ার ফলে ব্রাহ্মণরা বেকায়দায় পড়ে যায় এবং বাবরি মসজিদ ভাঙার মতো ক্ষিন্ন উত্তেজনা সৃষ্টি করে মন্ডল কমিশনের রায় চাপা দিতে সক্ষম হয়। ভারতের সামাজিক বিভাজন যেখানে এত অমানবিক, সেখানে বাংলাদেশের হিন্দুদের ভারতভুক্ত করে ব্রাহ্মণদের সেবাদাস বৃদ্ধি করা ছাড়া আর কি লাভ করবেন আমাদের বলতে পারেন? ভারত তার দেশের নিম্নবর্ণ হিন্দুদের দারিদ্র্য, নিরক্ষরতা, অস্পর্শতা এবং বস্তি জীবনের অভিশাপ ছাড়া আর কিছুই দিতে পারেনি। ভারতের দলিত নেতা পেরিয়ার ইভি রামস্বামী বলেছিলেন, ব্রাহ্মণরা শূদ্রদের ঘৃণা করে, কিন্তু রাজ্য দখলের ক্ষেত্রে বা সংখ্যালঘু দমনের ক্ষেত্রে তাদের কাজে লাগায়। এই সংখ্যালঘু কারা? মুসলিমরা। এ কথা অতীতেও যেমন সত্য ছিল, আজও তেমনি সত্য। যেমন আপনাদের তারা কাজে লাগাচ্ছে। পেরিয়ার রামস্বামী ব্রাহ্মণদের কার্যকলাপে এতটাই মর্মাহত হয়েছিলেন যে তিনি ভারতীয় নিম্নবর্ণের হিন্দুদের হিন্দু ধর্ম ত্যাগ করার উপদেশ দিয়েছিলেন। ভারতের খসড়া সংবিধান রচনাকারী বাবা সাহেব ডক্টর আম্বেদকরের কথা তো আপনারা জানেন। এই গুণী ব্যক্তিটি জাতিতে নিম্নবর্ণের মাহার শ্রেণীভুক্ত হওয়ায় বর্ণ হিন্দুদের দ্বারা কিভাবে লাঞ্ছিত হয়েছিলেন। এসব লাঞ্ছনা থেকে বাঁচার জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন। পরে গান্ধীজির অনুরোধে তার 3 লাখ অনুসারী সহ তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। মাস্টার সাহেব কিছুটা আবেগতাড়িত হয়ে বলতে লাগলেন, 1947 সালে দেশভাগের পর পূর্ব বাংলাকে অচল করে দেওয়ার জন্য আপনাদের এই ব্রাহ্মণ নেতারা সোনার হরিণ দেখিয়ে এদেশের মাটির মানুষদের ওপারে টেনে নিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ব্রাহ্মণদের কায়স্থদের ঠিকই ঘর বাড়ি পেয়েছে, প্লট পেয়েছে, ব্যবসা পেয়েছে, রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কয়জন নিম্নবর্ণের হিন্দু সেখানে প্রতিষ্ঠিত হতে পেরেছে? এই 50 বছর পর আজও তাদের অনেকে শিলাইদহ স্টেশনে, কলকাতার ফুটপাতে মানবেতর জীবনযাপন করছে। বন্ধুরা, আমরা এখানে ভালো আছি। এখানে রহিম হাজি আর রমেশ তেলি একই পাড়ায় ঘর বেঁধে বাস করে। একে অপরের দুঃখে দুঃখী, সুখে সুখী হয়, হাতে হাত, বুকে বুক মিলিয়ে দিন যাপন করি। কেউ প্রশ্ন করে না তার জাত কি। একই টিউবওয়েল জল খাই, ছোঁয়া লাগলে কেউ কলস ফেলে দেয় না। এখানে যোগ্যতা থাকলে কায়স্থের ছেলে সিএসপি অফিসার হতে পারে, কেউ তাকে বাধা দিতে আসে না। একটা কথা মনে রাখবেন, ভারতের রাজনীতিতে ব্রাহ্মণ্যবাদের একাত্মবাদ যতদিন থাকবে ততদিন তাদের বর্ণ বৈষম্য আর সাম্প্রদায়িকতাকে জিয়ে রাখতেই হবে। এই জন্যই তো ডক্টর আম্বেদকর ক্ষুব্ধ চিত্তে তার অ্যানিহিলেশন অফ কাস্ট বইটি লিখেছিলেন। সেখানে তিনি লিখেছেন, তুমি যদি জাত ব্যবস্থাকে ভাঙতে চাও তবে বেদ এবং শাস্ত্রগুলোকে, যা কোনো যুক্তিকে স্বীকার করে না, যা নৈতিকতাকে অস্বীকার করে, ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে হবে। তোমাকে অবশ্যই ধ্বংস করতে হবে স্মৃতি অনুসারী ধর্মকে। ব্যাপারটা হলো, এখানে এই অভিনেতা আরিফুল হক যে বিষয়টা এনেছেন, ওইখানে যে শিক্ষকটা যে কথাগুলো বলেছেন সেগুলো হলো বাস্তব কথা। সেটা হলো বাস্তবতা যে আমাদের দেশে ইদানিং কালে যে উগ্রবাদীদের উত্থান হয়েছে, তো এখানে যেটা আছে বাংলাদেশে রয়ের এজেন্সির যে তৎপরতা এবং ভারতের বিজেপি হিন্দুত্ববাদ এবং শিবসেনাদের যে তৎপরতা, সেই তৎপরতাই লাফালাফি করছে। কিন্তু তারা কি জানে বা তারা কি উপলব্ধি করে যে ভারতের ভিতরে এই যে 85% বা 95% যে নিম্ন জাতের হিন্দুরা আছে, সেই নিম্ন জাতের হিন্দুরা তাদের কতটুকু নাগরিক সুবিধা পায়? তারা কেউ কেউ বলে যে পশ্চিমবঙ্গর এই যে বিজেপির উত্থান, তারা বলে যে বাংলাদেশকে দখল করে নেবে, তারা রংপুরের এলাকায় ঝামেলা সৃষ্টি করছে, তারা নানা পাশে ঝামেলা সৃষ্টি করছে। কিন্তু এই ঝামেলাটা ভারতের ভিতরে যে বিশৃঙ্খলা, সেটা তো বাংলাদেশে না। বাংলাদেশ একটা সম্প্রীতিপূর্ণ একটা রাষ্ট্র, এখানে সাম্প্রদায়িক কোনো সংঘাত নেই, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। তো সেই রাষ্ট্রে বসে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এবং কারোর কথায়
কোনো ষড়যন্ত্রে সেদিকে সেই ষড়যন্ত্রের হাতিয়ার হওয়া যাবে না, এটাই মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ।